দেখেন, সমাজ বা রাষ্ট্রে কিছু ঘটনা বেশ উদ্বেগের, বেশ চিন্তার, মানে জটিলতার ব্যাপার নিয়ে হাজির হয়। যেমন শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর ফয়সাল করিম এবং তার সহযোগী যে আসামিরা আছে তারা কিন্তু ভারতে পালিয়ে যায়। গুঞ্জন ছিল দুবাইয়ে চলে গিয়েছে। শেষ পর্যন্ত গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গে বনগাঁও সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম এবং তার সহযোগী দুইজনকে গ্রেপ্তার করে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স। তো এখানে চিন্তার বিষয়টা কি? শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিল এবং বেশ ভালো জনমত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে তাকে মাথায় গুলি করে স্পট ডেড বলা যায়, যেটাকে মানে ক্লিনিক্যালি স্পট ডেড হয়েছিল, যদিও কয়েকদিন আপনারা দেখেছেন যে হসপিটালে ছিল। তো প্রশ্নটা হচ্ছে, শরীফ ওসমান হাদিকে কেন হত্যা করা হয়েছিল? জানা যায় যে বা বিভিন্ন ধরনের গুজব রয়েছে বা অভিযোগ রয়েছে যে মির্জা আব্বাস উনি নাকি শরীফ ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, যদিও এটাতে বিভিন্ন ধরনের বিতর্ক এবং প্রমাণ এখনও থাকেনি। কিন্তু ফয়সাল করিম ভারতে ধরা পড়ার পিছনে একটা বিশেষ চিন্তার বিষয় হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারিকে হত্যা করাও কি তাহলে তার মূল উদ্দেশ্য ছিল? ঢাকা বা বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্য হতেও পারে, আবার নাও হতে পারে। শরীফ ওসমান হাদি কখনো ঢাকা ৮ আসনের যে বড় বড় রাঘব বোয়াল বা নেতারা ছিল তাদেরকে পরোয়া করে নাই, কিন্তু কখনোই এমনভাবে কথা বলে নাই যেন তাদের গায়ে লাগে। তবে একটা বিষয় ছিল, শরীফ ওসমান হাদি যদি বেঁচে থাকতো, হয়তো বা হাসনাত আবদুল্লাহর আসনের মতো সবগুলা আসনেই জেতার সম্ভাবনা ছিল। এই জন্য কোনো একটা দল বা ব্যক্তি হয়তো বা শরীফ ওসমান হাদিকে জনমত দেখে ভয় পেয়ে তাকে পৃথিবী থেকে বা তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বা অনেকেই বলছে। এই দিক থেকে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু ঢাকা ৮ আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অনেক ধরনের বক্তব্য দিচ্ছে। সবগুলা বক্তব্য আমরা শুনেছি। এই ধরনের বক্তব্য আমরা কখনো কামনা করি না বা এই ধরনের বক্তব্য আসলে সামাজিকভাবে সুন্দর নয়। তবে হ্যাঁ, এটাও সত্য কথা, যদি কোনো দর্শককে ধরা হয় বা প্রমাণ হয়, তাকে দর্শক বলার কোনো বাধা থাকে না। সে যত বড় নেতা বা যত বড় দলেরই হোক না কেন, কোনো দুর্নীতি বা চাঁদাবাজ যদি সে চাঁদাবাজি বা দুর্নীতিতে আক্রান্ত হয়ে তাকে প্রমাণস্বরূপ ধরা যায়, তাকে দুর্নীতিবাজ চাঁদাবাজ বলাটা এটা হয়তো বা আইনগতভাবে কোনো বাধা থাকতে পারে না। নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে উনাকে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ বলতেছেন, যদি আপনার কাছে হেভি কোনো মানে স্বাভাবিক কোনো ডকুমেন্ট থাকে বা সাক্ষী থেকে থাকে বা সাক্ষ্য থেকে থাকে যে উনি দুর্নীতি বা চাঁদাবাজি করেছে, তাহলে হয়তো আপনি বলতে পারেন বা বলছেন, এটা স্বাগত জানাই। কিন্তু একজন মুরব্বী বয়সের ব্যক্তিকে আপনি সবসময় দুর্নীতি বা চাঁদাবাজ বলবেন, অথচ দুর্নীতি আর চাঁদাবাজির কোনো প্রমাণ আইনগতভাবে আপনি শো করতে পারবেন না বা দেখাচ্ছেন না বা দেখাবেন না, এটা আমরা আসলে মেনে নিতে পারছি না বা মেনে নেওয়ার কথাও না। পরিশেষে কথা হচ্ছে, আপনাকে নিয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এইটাই, যদি আপনি বাংলাদেশে ঢাকা ৮ আসন তথা ঢাকা শহরের মধ্যে এমন একটা অবস্থান তৈরি করেন বা এমন একটা অবস্থা সৃষ্টি করেন যে অবস্থার কারণে দুর্নীতি বা চাঁদাবাজরা ভয়ে থাকবে বা তাদের একটা এমন সম্ভাবনা থেকে থাকতে পারে যেটার কারণে তাদের অস্তিত্ব নিয়ে টান পড়ার সম্ভাবনা আছে। যেহেতু আপনি প্রকাশ্যে সব কিছু বলছেন, সেই ক্ষেত্রে হয়তো বা আবার তলব করা হয়েছিল এই ফয়সাল করিমকে আপনাকে হত্যা করার জন্য। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি সতর্ক এবং সচেতন থাকতেন। আপনার আশেপাশে কারা মিশছে বা গেসছে এটাও দেখার ব্যাপার। ঢাকা তথা বাংলাদেশে 10 দলীয় জোটের যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব আছেন, উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কথা বলেন। এটাকে আমরা সবসময় স্বাগত জানাই। উনি মির্জা আব্বাসের সাথে সবসময় বাকবিতণ্ডা জড়িয়ে আছে, রেস করছে। এটাও এক ধরনের, যদি রাজনৈতিক পরিমণ্ডলে বা রাজনৈতিক ভাষায় হয়ে থাকে, সেটাকেও আমরা স্বাগত জানাই। তবে যে সমস্ত কথাগুলো উঠে আসছে, আপনাকেও দেখছি বিভিন্ন দলের বা বিভিন্ন বড় দলের বড় বড় নেতারা হুমকি দিয়ে যাচ্ছে যে তারা সহ্য করেছে এতদিন আর সহ্য করবে না। এই ক্ষেত্রেও কিন্তু আপনার সচেতন বা সতর্ক হওয়া উচিত। কেননা আপনি যা ইচ্ছে তা বললেন, যদি সেটার এভিডেন্স না রাখেন বা দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি আপনাকে মেরে ফেলারও চক কষতে পারে কোনো কোনো দল বা ব্যক্তি। অতএব কারো ব্যাপারে আপনি যদি কোনো রকম মানে
এলিগেশন আনেন সেইটার ব্যাপারে অবশ্যই আপনার হাতে এভিডেন্স থাকতে হবে। উইদাউট এভিডেন্স আপনি যদি কোনো কিছু বলেন, সাধারণ মানুষ হিসেবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও কিন্তু আমরা গ্রহণ করব না সেই কথাগুলা। মির্জা আব্বাস যদি চাঁদাবাজ বা দুর্নীতিবাজ হয়ে থাকেন তাহলে আপনি প্রয়োজনে মামলা করেন, এভিডেন্স দেন, আদালতকে বুঝান, আবার আদালতে প্রমাণ করেন। অন্যথায় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নিয়ে, বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে এভাবে যা ইচ্ছা তা বলতে পারেন না আপনি। এটা শোভা পায় না, এটা সুন্দর দেখেন না। আপনাদের মতো মেধাবী ছেলেদের মুখ থেকে বা মেধাবী ছেলেদের মাথা থেকে এই ধরনের কথা আসতে পারে না। যদিও আপনার সাথে আছে 10 দলীয় জোট এবং এনসিপির একটা বড় সংগঠন। তবে মাঝখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ, সুজিব ভুইয়া বা এই হাসনাত আবদুল্লাহ এবং যারা যারা আছে তাদের জন্যই কিন্তু বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল বা লুকিয়ে থাকা 17 বছর যে বড় বড় রাঘব বোয়ালরা বা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা নেতারা ছিলেন, তারা কিন্তু কথা বলতে পারতেছেন। অতএব তাদের ব্যাপারেও অ্যাকশন নেওয়ার আগে, তাদের ব্যাপারেও মামলা নেওয়ার আগে একবার ভাবা উচিত। মনে রাখবেন একটা কথা, যদি বাবাকে কেউ অমান্য করে, বাবাকে কেউ, জন্মদাতা পিতাকে কেউ অস্বীকার করে বা অপমান অপদস্থ করার চেষ্টা করে, সেই নালরটা কিন্তু তার উপরে আসে। বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর জাগ্রত বিশ্ব দেখেছে যে এই চিলড্রেন পার্টি, যাদেরকে আপনারা বলেন ছোটো ছোটো ছেলেমেয়েরা, এরা রাজনীতির কি বুঝে, তারাই কিন্তু আপনাদেরকে উদ্ধার করেছে, আপনাদেরকে গর্ত থেকে বের করেছে, আপনাদেরকে ফাঁসির আসামি হিসাবে ছিলেন তাদেরকেও মুক্তি দিয়েছে, বিভিন্ন মামলা মোকদ্দমাতে জড়িত ছিলেন তা থেকেও কিন্তু আপনাদেরকে রেহাই বা মুক্তি দিয়েছে এই ছেলেগুলো। অতএব তাদের ব্যাপারেও অ্যাকশন নেওয়ার আগে একটু ভাবতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদের কোনো ন্যায্য অধিকার যেন আপনাদের দ্বারা বঞ্চিত না হয়, ন্যায্য অধিকার যেন আপনাদের দ্বারা লুণ্ঠিত না হয়, সেই দিকটাও আপনাদের নজর রাখা উচিত। তাদের প্রতি কোনো অন্যায় অবিচার যদি করে থাকেন সেটার জন্য কিন্তু অবশ্যই কোনো একদিন পস্তাতে হবে। কারণ কি, ওরাই কিন্তু আপনাদেরকে পথ দেখিয়েছে, আলুর দিক দেখিয়েছে, আলুর মুখ দেখিয়েছে, যাদের কারণে বা যে সমস্ত ছেলেগুলার কারণে আপনারা নিঃশ্বাস নিতে পারছেন, আপনারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, বড় বড় ক্যাডার পালতেছেন বা বড় বড় ভুলে ওড়াচ্ছেন, ওরাই কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছে। অতএব ওদের বিরুদ্ধে মামলা করার আগে ওদের সাথে নেগোসিয়েশন করেন, ওদের সাথে একটু সমঝোতায় আসেন, কথাবার্তা বলেন, ওদেরকে একটু সান্ত্বনা দেন। যদি তাদের কোনো হক আপনারা নষ্ট করে থাকেন সেই বিষয়েও আপনারা একটু নজর দেন, এবং সেই নজরটা ইনসাফ এবং ন্যায়ের পরিপ্রেক্ষিতে যেন হয়, কোনো রাজনৈতিক ভাষায় বা কটু ভাষায় বা বাহুশক্তির বলে যেন না হয়, সেই দিকটাও কিন্তু নজর রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।